আচ্ছা, এর আগে আমরা এন টাইপ এবং পি টাইপ ডায়োড সম্বন্ধে পড়েছিলাম। তো পিএন জাংশনটা হচ্ছে একটাই ক্রিস্টাল, যে ক্রিস্টালটার একটা সাইডে হবে পি টাইপ এবং আর একটা সাইড হবে এন টাইপ। সেই ক্রিস্টালটাকে বলা হচ্ছে পিএন জাংশন। জাংশন কেন? কারণ একদিকটা হচ্ছে পি টাইপ আর একদিকটা এন টাইপটাকে দুটোকে জয়েন করা হচ্ছে, তার জন্য এটাকে পিএন জাংশন বলা হচ্ছে। কিন্তু এখানে একটা মনে রাখতে হবে যে যদি দুটো ক্রিস্টাল হয়, যেটা হচ্ছে একটা যদি পি টাইপ ক্রিস্টাল হয় আর একটা যদি এন টাইপ ক্রিস্টাল হয়, সেই দুটোকে যদি পাশাপাশি এভাবে লাগিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সেটা পিএন জাংশন হবে না। পিএন জাংশন তখনই হবে একটাই মাত্র ক্রিস্টাল যার একটা সাইড হবে পি টাইপ এবং অন্য সাইডটাকে এন টাইপ করা হবে। কিন্তু দুটো আলাদা আলাদা ক্রিস্টালকে যদি জয়েন করে দেওয়া হয় তাহলে সেটাকে পিএন জাংশনের মতন যে ফাংশানগুলো পাওয়া যায় সেই কাজগুলো কিন্তু করবে না। শুধুমাত্র একটা ক্রিস্টালে একটা সাইড পি টাইপ এবং অন্য সাইডটাকে এন সাইড যদি ডোপিং করা হয় তাহলে সেটাকে পিএন জাংশন বলা হয়। ঠিক আছে, এরপরে আসছে কি পিএন জাংশনের ডিপ্লেশন রিজিয়ন, পোটেনশিয়াল ব্যারিয়ার কি জিনিস এটা একটু বুঝতে হবে। ডিপ্লেশন রিজিয়ন আচ্ছা, এখন পিএন জাংশন জিনিসটা কি সেটা আগে ভালো করে বুঝতে হবে। ধরা যাক এটা একটা ক্রিস্টাল, এটা একটা সিঙ্গেল ক্রিস্টাল যার একটা সাইড হচ্ছে পি টাইপ আর একটা সাইড হচ্ছে এন টাইপ। এটাকে আমরা পিএন জাংশন বলছি। ঠিক আছে, তাহলে কি হবে, যে দিকটা পি সাইড সেই দিকটাতে কি থাকে না মেজরিটি ক্যারিয়ার হিসাবে হোলস থাকে, সেদিকটায় পজিটিভলি চার্জ হোলস থাকে মেজরিটি ক্যারিয়ার হিসাবে, চার্জ ক্যারিয়ার হিসাবে। আর যেদিকটা এন সাইড সেদিকে কী থাকে, ইলেকট্রন থাকে মেজরিটি চার্জ ক্যারিয়ার হিসাবে, ইলেকট্রন থাকবে। আচ্ছা, এর ফলে কি হবে না এই দিকটা টোটালটাই হচ্ছে এন সাইড, মানে এন সাইডটায় কি আছে, ইলেকট্রন আছে ম্যাক্সিমাম, আর এই দিকটায় পি সাইডটায় হোলস আছে। তাহলে কি হবে না এই পি সাইড থেকে এন সাইডের দিকে হোলসগুলো যেতে চাইবে, কারণ এদিকে নেগেটিভ চার্জ আছে, এদিকে পজিটিভ চার্জ আছে। সিমিলারলি এন সাইডের যে ইলেকট্রনগুলো আছে তারা ডিফিউজ করে পি সাইডে ঢুকতে চাইবে। এর ফলে কি হয়, আচ্ছা ডিফিউজ করতে চাইবে পি সাইড থেকে এন সাইডে, হোলসগুলো ডিফিউজ করতে চাইবে এবং এন সাইড থেকে পি সাইডের দিকে ইলেকট্রনগুলো ডিফিউজ করতে চাইবে। আচ্ছা, একটা হোলস মানে কি, তার একটা ইলেকট্রন ঘাটতি আছে। তাহলে একটা হোলস মানে তার একটা ইলেকট্রন ঘাটতি আছে। যদি যে পি সাইডে যে হোলসগুলো আছে, হোলসগুলো যদি থেকে, আচ্ছা এদিকে ইলেকট্রনগুলো আছে, তো তাহলে এই পি সাইড থেকে যদি একটা হোলস যদি চলে যায় তাহলে কি পড়ে থাকবে, এখানে একটা পজিটিভলি একটা ক্যাটায়ন পড়ে থাকবে। সিমিলারলি এই এন সাইড থেকে যদি একটা ইলেকট্রন এদিকে ডিফিউজ করে চলে আসে তাহলে এখানে একটা নেগেটিভলি চার্জ অ্যানায়ন পড়ে থাকবে, তাই তো। তাহলে কি হবে না এই যে কাছাকাছি যে অঞ্চল থেকে এই হোলস আর ইলেকট্রনগুলো মাঝখানে এসে ডিফিউজ করছে, তাহলে এই জায়গাতে কি হবে না এখানটায় যদি একটা হোলস থেকে হোল যদি চলে যায়, হোল থেকে তাহলে এখানে যে ক্যাটায়নটা পড়ে থাকবে তারা কীরকম ফর্ম করবে, আচ্ছা এখানে কী হচ্ছে ব্যাপারটা একটু দেখা যায়। আচ্ছা, এন সাইড থেকে যদি একটা ইলেকট্রন এখানে চলে আসে তাহলে কি হলো, এখানে যে ইয়েটা ছিল সেটা হচ্ছে পজিটিভলি চার্জ হয়ে যাচ্ছে, কারণ এখান থেকে যদি একটা ইলেকট্রন যদি বেরিয়ে চলে আসে তাহলে এখানে একটা পজিটিভ চার্জ এখানে ফেলে আসছে। সিমিলারলি
এই পি সাইড থেকে যদি একটা হোলস যদি মাঝখানেতে চলে আসে ডিফিউজ করে, তাহলে সে কি করছে, একটা নেগেটিভ চার্জ আয়ন নেগেটিভলি আয়নকে ওখানে ফেলে রেখে যাচ্ছে। তাহলে এই মাঝামাঝি জায়গাতে কি হবে, এখানটায় একটা এরকম অঞ্চলের রিজিয়নের সৃষ্টি হবে, যেখানে কি হবে না পি সাইডের দিকে নেগেটিভলি চার্জ একটা রিজিয়ন তৈরি হবে, আর এন সাইডের দিকে একটা পজিটিভলি চার্জ রিজিয়ন তৈরি হবে। দিয়ে তাহলে এখানটায় কি হবে, এই দিক থেকে তাহলে পজিটিভ চার্জ থেকে নেগেটিভ চার্জে দিয়ে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। আচ্ছা, তাহলে এখানে ব্যাপারটা কি হচ্ছে আরেকবার ভালোভাবে দেখা যায়। পি সাইডে কি মেজরিটি চার্জ ক্যারিয়ার হিসাবে হোলস ছিল, আর এন সাইডে কি ইলেকট্রন ছিল। এরপরে কি হচ্ছে, এরপরে পি সাইড থেকে এন সাইডের দিকে হোলসগুলো যখন মুভ করছে, তারা যেখান থেকে মুভ করছে সেখানে কি একটা নেগেটিভলি চার্জ অ্যানায়নকে ফেলে রেখে যাচ্ছে, এবং এন সাইড থেকে যখন ইলেকট্রনগুলো যারা ডিফিউজ করে যখন মাঝখানেতে চলে আসছে, যে জায়গা থেকে উঠে চলে আসছে সেই জায়গাতে একটা পজিটিভ ক্যাটায়নকে ফেলে রেখে আসছে। কারণ এখানে যে যখন ছিল ইলেকট্রনটা, সে একটা নেগেটিভ চার্জের আধান তৈরি করে এখানে চার্জ তৈরি করে রেখেছিল, সে যখন ওখান থেকে বেরিয়ে চলে আসছে, তার মানে ওই জায়গাটা কি একটা পজিটিভ চার্জ, ওর সিমিলার পজিটিভ চার্জ ওখানটায় তৈরি হয়ে যাচ্ছে, এটাকে আমরা ভাবতে পারি। ঠিক একই রকমভাবে যখন এই দিক থেকে হোলটা একটা হোল এই মাঝখানতে চলে আসছে, সে তার পজিটিভ চার্জটা নিয়ে চলে যাচ্ছে, তার মানে সে এখানে একটা নেগেটিভ অ্যানায়নকে ফেলে রেখে যাচ্ছে, এটা ভাবতে পারি। তাহলে পি সাইডের একটা দিকে কি হচ্ছে, নেগেটিভ চার্জ একটা সারিবদ্ধভাবে এরকম রিজিয়ন তৈরি করছে, এবং এন সাইডের দিকে একটা পজিটিভলি চার্জের একটা রিজিয়ন তৈরি হচ্ছে। এর ফলে আমরা কি জানি, যখন একটা একদিকে পজিটিভ চার্জ আর একদিকে নেগেটিভ চার্জ যখন সারিবদ্ধভাবে থাকে, তাহলে সেখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়, এবং ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে হয়, পজিটিভ চার্জ থেকে নেগেটিভ চার্জের দিকে। আচ্ছা, এরপরে কি হয় ব্যাপারটা, এই যে পি সাইডে কি মেজরিটি চার্জ ক্যারিয়ার হিসাবে হোলস আছে, তাহলে এই দিকটায় একটা ইলেকট্রন মানে নেগেটিভ চার্জের একটা রিজিয়ন তৈরি হয়েছে, তাহলে এর কাছাকাছি যদি কোনো হোল থেকেও থাকে, সেই হোলকে কি করবে, এই নেগেটিভ চার্জের যে রিজিয়নটা তৈরি হয়েছে সে হোলসগুলোকে মানে ঠেলে সরিয়ে দিতে চাইবে, মানে দূরে সরিয়ে দেবে, তাই তো? সেটাই তো বলছি এখানে, any hole near the junction is pushed towards inside. না, উল্টোটা বলে দিলাম, যদি এই জায়গাতে কোনো হোল থেকে থাকে, তাহলে সেই হোলগুলোকে এন টাইপের দিকে, এন রিজিয়নের দিকে ঠেলে ফেলবে, এবং এখানে যদি কোনো ইলেকট্রন থেকে থাকে, কারণ এখানে অলরেডি একটা ইলেকট্রনের রিজিয়ন তৈরি হয়ে আছে, তার নেগেটিভ চার্জের রিজিয়ন তৈরি হয়েছে, তার কাছাকাছি যদি কোনো নেগেটিভ চার্জ এসে থাকে, তাহলে সে কী করবে, নেগেটিভ চার্জকে দূরে সরিয়ে দিতে চাইবে, মানে পি সাইডের দিকে সরিয়ে দেবে। আর এখানে যদি কোনো হোলস এসেও থাকে, চলে আসে, যদি মাইনরিটি চার্জ ক্যারিয়ার যদি এখানে ঢুকে যায় কিছু, তাহলে সে এই যে পজিটিভ চার্জের যে রিজিয়নটা তৈরি হয়েছে, তারা কি করবে, ওই হোলসগুলোকে এন সাইডের দিকে ঠেলে দেবে। আচ্ছা, তাহলে এখানে কি হচ্ছে, যদি কোনো ইলেকট্রন থেকে থাকে, তাহলে ইলেকট্রনকে কী করছে, পি সাইডের এই ইলেকট্রন রিজিয়নটা পি সাইডের দিকে ঠেলে দিচ্ছে, মানে ইলেকট্রনটা কোন দিকে মুভ করছে, এই দিকে। আর এখানে যদি কোনো হোল রয়ে যায়, তাহলে সেই হোলসগুলোকে এই পজিটিভ চার্জ রিজিয়নটা কী করবে না, হোলগুলোকে এন সাইডের দিকে ঠেলে দেবে। আচ্ছা, এখানে আমরা কি জানি, ইলেকট্রন যেদিকে মুভ করে তার অপোজিট ডিরেকশানেতে কি হয়, কারেন্ট ফ্লো করে। ইলেকট্রন যেদিকে মুভ করে তার অপোজিট ডিরেকশানে কারেন্ট ফ্লো করে। তাহলে ইলেকট্রন পি সাইডের দিকে মুভ করছে, তাহলে কারেন্ট কোন দিকে যাবে, কারেন্ট আই এন সাইডের দিকে যাবে। আবার হোলসগুলো যেদিকে মুভ করে সেদিকেই কারেন্ট ফ্লো করে, তার মানে হোলস এদিকে মুভ করছে, মানে কারেন্ট এদিকে ফ্লো করবে। ইলেকট্রনের জন্য কারেন্ট এদিকে ফ্লো করছে, আর হোলসগুলোর জন্য কারেন্ট এদিকে ফ্লো করছে। তাহলে কি দেখতে পাবো, এখানেতে আমরা একটা কারেন্ট ফ্লো হতে দেখা যেতে পারে। আচ্ছা, তাহলে আমরা কি প্রথমে শুরু করেছিলাম, ডিপ্লিশন রিজিয়ন। এই যে এই রিজিয়নটা তৈরি হচ্ছে, এই রিজিয়নটাতে এই যে ব্যারিয়ারটা তৈরি হচ্ছে, এখানেতে কোনো হোলস বা কোনো ইলেকট্রন থাকতে পারছে না। যদি কারণ কি, যদি কোনো হোলস এসে ঢুকেও যায়, তাহলে এই পজিটিভ চার্জ রিজিয়নটা হোলসগুলোকে এইদিকে ঠেলে দেবে এন সাইডের দিকে। আর যদি কোনো নেগেটিভ চার্জ চলে আসে এর মধ্যে, বা ইলেকট্রন যদি চলে আসে, সেই ইলেকট্রনগুলোকে এই নেগেটিভ চার্জের রিজিয়নটা এইদিকে পি সাইডের দিকে ঠেলে দেবে। তাহলে এই যে রিজিয়নটা তৈরি হচ্ছে মাঝখানে, যে বক্স রিজিয়নটা, এর মধ্যে কোনো চার্জ ক্যারিয়ার কিন্তু থাকতে পারছে না।
কারণ এখানে চার্জ ক্যারিয়ার হিসেবে আমরা কি জানি, চার্জ ক্যারিয়ার হিসাবে একটা পিএন জাংশনের মধ্যে হয় হোলস থাকবে না হয় ইলেকট্রন থাকবে। তাহলে এই মাঝখানে যে বক্স রিজিয়নটার মধ্যে কোনো ইলেকট্রনস বা হোল কিছু থাকতে পারছে না, তার মানে এটা পুরোপুরি চার্জ ক্যারিয়ার থেকে ডিপ্লিটেড হয়ে যাচ্ছে, মানে চার্জ ক্যারিয়ার শূন্য একটা স্থান, তার জন্য এটাকে ডিপ্লিশন রিজিয়ন বলা হচ্ছে। ঠিক আছে, কোনো নো চার্জ ক্যারিয়ার্স আর লেফট ইন দ্য স্মল রিজিয়ন নিয়ার দ্য জাংশন। আচ্ছা, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে একটা ইলেকট্রিক ফিল্ডের রিজিয়ন তৈরি হচ্ছে। তাহলে একটা ব্যাটারির মধ্যে যেমন সিমিলারিটি এর মধ্যেও দেখা যাচ্ছে। ব্যাটারির মধ্যে কি থাকে, একদিকে পজিটিভ চার্জগুলো বা আয়ন থাকে, আর একদিকে নেগেটিভ চার্জ থাকে, আর দুটো টার্মিনালের মধ্যে কি একটা পোটেনশিয়াল ডিফারেন্স দেখতে পাই আমরা। তাহলে এখানে আমরা এটাকে এরকম একটা পোটেনশিয়াল ব্যারিয়ার হিসাবে ভাবতে পারি। এটা নেগেটিভ চার্জ এই দিকটা, আর এই দিকটা হচ্ছে পজিটিভ চার্জ। এটা একটা ব্যাটারির মতন হিসাবে আমরা ভাবতে পারি। আচ্ছা, এই ব্যাটারিটার যেমন একটা পোটেনশিয়াল থাকে, পোটেনশিয়াল ডিফারেন্স থাকে, একটা ব্যাটারি একটা থাকে পোটেনশিয়াল, বা সেটা কি বলে ইলেকট্রোমোটিভ ফোর্স যেটাকে বলা হয়, ইএমএফ, সেরকম। তাহলে এইটা যদি তার ভ্যালুটা যদি এখানে ভিভি বলি, সেটা যদি ভিভি হয়, এর মধ্যে যদি এটা মেজার করা যদিও যায় না কোনো ইলেকট্রনিক ডিভাইসের সাহায্যে, তবু এটা যদি পোটেনশিয়াল, তাহলে এই যে ব্যারিয়ার, এই যে পোটেনশিয়ালটা ভিভি, একটা এইদিক কতগুলো মানে নেগেটিভ চার্জ আছে, একদিকে পজিটিভ চার্জ আছে, তাহলে এটা একটা ব্যাটারির মতন সিমিলার ফাংশন দেখাবে। আচ্ছা, তাহলে এদের মধ্যে যদি পোটেনশিয়াল ডিফারেন্স যদি ভিভি হয়, তাহলে এই যে ভিভিটাকে কি বলা হচ্ছে, ব্যারিয়ার পোটেনশিয়াল। এই ভিভিটাকে বলা হয় কি না, ব্যারিয়ার পোটেনশিয়াল। এটাকে আমরা ব্যারিয়ার পোটেনশিয়াল বলছি, ভিভি। ঠিক আছে, আচ্ছা, ব্যারিয়ার পোটেনশিয়াল বলবো। আচ্ছা, তাহলে আমরা কি দেখতে পেলাম, এর মাঝখানেতে কোনো ইলেকট্রন বা হোলস কিন্তু আসতে পারছে না। এর ফলে কি হবে, তাহলে এর যদি পোটেনশিয়াল ডিফারেন্স যদি ভিবি হয়, তাহলে এর এনার্জি কত হবে, এই রিজিয়নটার এনার্জি কত হবে, ইলেকট্রনিক চার্জ ইন্টু ভিবি, ইলেকট্রন ভোল্ট যেটাকে বলি আমরা। তাহলে এটা হচ্ছে এনার্জি, ই ইন্টু ভিবি, ইলেকট্রনিক চার্জ ইন্টু পোটেনশিয়াল ডিফারেন্স কি হয়, ইজ ইকুয়াল টু এনার্জি। তাহলে এই যে ব্যারিয়ার পোটেনশিয়ালটা, এখানে যে এনার্জি হচ্ছে ই ইন্টু ভিবি। তাহলে কি দেখলাম, এখানে কোনো ইলেকট্রনস বা হোল আসতে পারছে না, কিন্তু আসতে পারবে কখন, মানে এই রিজিয়নটা একটা ব্যারিয়ার হিসেবে কাজ করছে, বাধা, ইলেকট্রনস বা হোলসগুলোকে এইখান থেকে এখানে আসতে এটা বাধা হিসেবে কাজ করছে। তাহলে কখন এটাকে পেরিয়ে আসতে পারবে, যদি কোনো ইলেকট্রন বা হোলসের এনার্জি যদি ই ইন্টু ভিভির থেকে বেশি হয়, তাহলেই সেই এই রিজিয়নটাকে ক্রস করে যেতে পারবে, না হলে এই ইলেকট্রিক ফিল্ডটাকে ক্রস করে যেতে পারবে না। এই যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে, ইলেকট্রিক ফিল্ডের এনার্জি হচ্ছে ই ইন্টু ভিভি। তাহলে ওই ইলেকট্রিক ফিল্ডটাকে যদি আমাকে ক্রস করতে হয়, তাহলে আমার এনার্জি ওর থেকে বেশি হতে হবে। যদি এনার্জি বেশি হয়, তাহলেই আমি ওই রিজিয়নটাকে ক্রস করতে পারবো। যদি ক্রস করতে পারে, বলছে অনলি দোজ ইলেকট্রনস অ্যান্ড হোলস হুইচ হ্যাভ এনার্জি অ্যাটলিস্ট ই ইন্টু ভিভি, মানে অ্যাটলিস্ট ই ইন্টু ভিভি এনার্জি যদি থাকে, তাহলেই ইলেকট্রনস বা হোলসগুলো ওই রিজিয়নটাকে ক্রস করতে পারবে, আর অ্যাবল টু ক্রস দ্য ব্যারিয়ার অ্যান্ড সাম ডিফিউশন টেক প্লেস। যদি তারা ক্রস করতে পারে, তাহলে এই দিক থেকে হোলসগুলো কি করবে, এখানে এই এন রিজিয়নে ঢুকতে পারবে। এন রিজিয়নেতে ইলেকট্রন আছে, তাহলে একটা হোলস গিয়ে একটা ইলেকট্রনের সাথে যখন গিয়ে কাছাকাছি আসবে, তখন তারা ডিফিউজ করে যাবে, হচ্ছে able to cross the barrier and some diffusion take place. This diffusion of majority charge carriers across the junction gives rise to an electric current from P to N side. তাহলে P সাইডের দিকে N সাইডের দিকে কারেন্ট ফ্লো করবে, যেটা আগে বললাম। কারণ কি, হোলসগুলো যদি এইদিকে যায়, তাহলে এইদিকে কারেন্ট পাওয়া যাবে, আর ইলেকট্রনগুলো এইদিকে আসবে। ইলেকট্রন যেদিকে আসে তার অপোজিট দিকে কারেন্ট যায়, আর হোলসগুলো যেদিকে যায় তার সেই দিকেই কারেন্ট যায়। তাহলে একটা ডিফিউশন কারেন্ট অ্যান্ড ইজ কল্ড ডিফিউশন কারেন্ট। এই যে কারেন্টটা পাওয়া যাবে, এটাকে ডিফিউশন কারেন্ট বলা হচ্ছে। কারণ কি, এখানে ইলেকট্রন আর হোলগুলো ডিফিউজ করে এই কারেন্টটা তৈরি করছে, এই জন্য এই কারেন্টটাকে আমরা বলছি কি ডিফিউশন কারেন্ট। ঠিক আছে, ডিফিউশন কারেন্ট হয়ে গেল। এটা হলো একটা পিএন জাংশনের একটা বেসিক আইডিয়া, পিএন জাংশন কি জিনিস। এরপর পিএন জাংশন কিভাবে কাজ করে সেটা আমাদেরকে দেখতে হবে একটু। তার আগে একটু জিনিস আছে, সেটা হচ্ছে
আচ্ছা, ওটা হলো ডিফিউশন কারেন্ট। এখানে আরেকটা কি আছে, ড্রিফট কারেন্ট। যে কারেন্টটা আমি প্রথমে বলছিলাম সেটাকে অ্যাকচুয়ালি ড্রিফট কারেন্ট বলে। ডিফিউশন কারেন্ট কি জিনিসটা হলো, তাহলে এই যে যদি এই হোলসটা এই যে রিজিয়নটা, এই রিজিয়নটাকে ক্রস করে যদি এন পি সাইড থেকে যদি এন সাইডে আসতে পারে, বা এখান থেকে ইলেকট্রন যদি এই রিজিয়নটায় ক্রস করে এন সাইড থেকে পি সাইডে আসতে পারে, তাহলে যে কারেন্টটা পাচ্ছি সেটাকে আমরা বলছি কি ডিফিউশন কারেন্ট। কিন্তু তাহলে ড্রিফট কারেন্টটা কি না, এই যে এই পি সাইডে মেজরিটি চার্জ ক্যারিয়ার হিসাবে হোলস আছে, মানে ম্যাক্সিমাম অ্যামাউন্টে হোলস আছে, কিন্তু মাইনরিটি চার্জ ক্যারিয়ার হিসাবে কিছু পরিমাণ, নগণ্য পরিমাণ কিন্তু ইলেকট্রন থাকলেও থাকতে পারে। একই রকমভাবে এন সাইডেতেও মেজরিটি চার্জ ক্যারিয়ার হিসাবে ইলেকট্রন আছে, কিন্তু মাইনরিটি চার্জ ক্যারিয়ার হিসাবে কিছু সংখ্যক হোলস থাকতে পারে, যেটা হচ্ছে নগণ্য। কারণ কি, আমরা কখনোই কোনো পিএন জাংশনকে 100% বিশুদ্ধভাবে তৈরি করতে পারি না, সম্ভব নয় সেটা কখনো, যে আমরা পুরোপুরি একটা সাইডে 100% পি টাইপ এবং একটা সাইড 100% এন টাইপ তৈরি করব, সেটা কোনোভাবে টেকনিক্যালি তৈরি করা বাস্তবে সম্ভব নয়। যার কারণে কি হয়, এইটা যদি পি সাইড হলো, এর মধ্যে নগণ্য পরিমাণে হলেও কিছু সংখ্যক ইলেকট্রন থাকলেও থাকতে পারে, যদিও এখানে মেজরিটি চার্জ ক্যারিয়ার হিসাবে হোলস আছে। তাহলে যদি কিছু সংখ্যক ইলেকট্রন থেকে থাকে, তাহলে তারা কি হচ্ছে, এই যে নেগেটিভ চার্জ রিজিয়নটা তৈরি হচ্ছে তার কাছাকাছি আছে। যদি তারা মানে থার্মালি যদি এদেরকে এক্সাইটেড করা হয়, বা ইলেকট্রিক ফিল্ড, ধরো কোনো একটা ইলেকট্রিক ফিল্ড আছে কাছাকাছি, সেই জায়গাতে যদি এই ক্রিস্টালটাকে নিয়ে যাওয়া হয়, তাহলে এইদিকে ইলেকট্রনগুলো কি একটা এনার্জি পাবে, তারা এনার্জি পাওয়ার ফলে, মানে যেটা যদি ইভিভির থেকে কম হয়, তাহলে এখানে এসে পৌঁছে যেতে পারে ইলেকট্রনটা। কিন্তু এখানে অলরেডি একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়ে আছে এই নেগেটিভ চার্জ ক্যারিয়ারের জন্য। তারা কি করবে, এই ইলেকট্রনটাকে এইদিকে পুশ করে দেবে, এদিকে ঠেলে দূর করে দেবে, ওখানে ঢুকতে দেবে না ওই রিজিয়নটার মধ্যে। সিমিলারলি এই এন টাইপ রিজিয়নটার মধ্যেও কিছু সংখ্যক নগণ্য পরিমাণে হোলস থাকলেও থাকতে পারে। সেই হোলগুলো যদি থার্মালি এক্সাইটেড হয়ে, মানে তাপের প্রভাবে যদি এক্সাইটেড হয়ে এনার্জি পেয়ে তারা যদি এই জায়গায় আসতে চায়, বা ওই রকম ইলেকট্রিক ফিল্ড থেকে এনার্জি কালেক্ট করে তারা যদি এই জায়গায় আসতেও চায়, তাহলে এখানে যেহেতু একটা পজিটিভ চার্জ রিজিয়ন অলরেডি তৈরি হয়ে আছে, তাহলে এ কী করবে, এই হোলসটাকে, কারণ হোলও পজিটিভ আর এই রিজিয়নটাতে পজিটিভ চার্জ আছে, তার জন্য হোলসটাকে পুশ করে এইদিকে ঠেলে দেবে। তাহলে হোল এইদিকে ঠেলে চলে যাচ্ছে আর ইলেকট্রনগুলো এইদিকে আসছে। তাহলেও কি হবে, এখানে একটা কারেন্ট তৈরি হবে। এখান থেকে এইদিকে ইলেকট্রন চলে আসছে, ওইদিকে হোলস যাচ্ছে, অপোজিট ডিরেকশানে আছে, আর তার মানে একই দিকে কারেন্ট একটা ফ্লো হবে। তাহলে কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে কি, এই যে চার্জ ক্যারিয়ারগুলো এগুলো হচ্ছে মাইনরিটি চার্জ ক্যারিয়ার, মানে এদের সংখ্যা খুবই নগণ্য, যার কারণে এদের দ্বারা এদের এই যে মানে এদিকে ইধার উধার করার ফলে যে চার্জ ক্যারিয়ারগুলো মানে ড্রিফট করার ফলে যে চার্জ কারেন্টটা তৈরি হবে, সেই কারেন্টটার পরিমাণ খুবই নগণ্য, এবং সেইটা হচ্ছে মাইক্রো অ্যাম্পিয়ার এই রেঞ্জে আসে। এবং এই কারেন্টটাকে বলা হচ্ছে ড্রিফট কারেন্ট, এটাকে আমরা ড্রিফট কারেন্ট বলছি। আর এর আগে যেটা ডিফিউশন কারেন্ট বলেছিলাম, সেই কারেন্টটা কি না, ইলেকট্রন বা হোলসগুলোকে এই রিজিয়নটা ক্রস করতে হবে, যদি ক্রস করতে পারে তাহলে যে কারেন্টটা পাচ্ছি সেটা হচ্ছে ডিফিউশন কারেন্ট, কারণ এরা ক্রস করে একে অপরের সাথে মিট করতে পারছে এবং তারা ডিফিউজ করে যাচ্ছে, তার ফলে যে কারেন্টটা তৈরি হয়েছে সেটাকে বলা হচ্ছে ডিফিউশন কারেন্ট। এবং তারা যদি ক্রস না করতে পারে, কাছাকাছি গিয়ে ওখান থেকে একটা বিকর্ষণ বল মানে অনুভব করে যদি আবার ফিরে চলে আসে, তার ফলে যে কারেন্টটা পাচ্ছি সেটাকে আমরা বলছি ড্রিফট কারেন্ট। এবং যেহেতু এদের সংখ্যাই খুবই নগণ্য, মাইনরিটি চার্জ ক্যারিয়ারের ফলে এই কারেন্টটা পাচ্ছি, এই ড্রিফট কারেন্টটা, এটার অ্যামাউন্টটা খুবই কম, এটা হচ্ছে মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জে আসে। আর ডিফিউশন কারেন্টটা যারা এই যে ক্রস করে চলে যাচ্ছে, এটা কি মেজরিটি চার্জ ক্যারিয়ারের ফলে, কারণ এদিকে মেজরিটি চার্জ ক্যারিয়ার হোল আছে, এদিকে মেজরিটি চার্জ ক্যারিয়ার ইলেকট্রন আছে, এরা যখন ক্রস করে এক ধার থেকে আরেক ধারে চলে যাচ্ছে, তখন ডিফিউশনের ফলে যে কারেন্টটা আসছে সেই কারেন্টের অ্যামাউন্ট মানে ভ্যালুটা একটু বেশি হয়, এবং সেটা হচ্ছে মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে আসে। এটা হচ্ছে ডিফিউশন কারেন্টটা। ডিফিউশন কারেন্টটা কিন্তু মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে হয়, আর ড্রিফট কারেন্টটা মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জে আসে। ঠিক আছে। আচ্ছা, এই যে আমরা ভিভির ভ্যালুটা বললাম, ভিভিটা সিলিকনের ক্ষেত্রে কত হয়, সিলিকনের জন্য 0.7 ভোল্ট, আর জার্মেনিয়ামের জন্য 0.3 ভোল্ট। এই যে ব্যারিয়ার potential for silicon is 0.7 volt and barrier potential for germanium is 0.3 volt.
তাহলে যে ইলেকট্রন বা হোলসগুলো আছে তাদের এনার্জি যদি ই ইন্টু ভিভি, ই দিয়ে গুণ করার পর যে ভ্যালুটা পাবো তার সাথে সমান বা বেশি হয়, তাহলে ইলেকট্রনস বা হোলসগুলো এই ব্যারিয়ার পোটেনশিয়ালটাকে বা ডিপ্লিশন রিজিয়নটাকে ক্রস করে এন সাইড থেকে পি সাইডে বা পি সাইড থেকে এন সাইডে গিয়ে ডিফিউজ করতে পারে, তার ফলে আমরা ডিফিউজ কারেন্ট পাবো। আচ্ছা, এটা গেল তাহলে বেসিক আইডিয়া পিএন জাংশনে। আচ্ছা, সার্কিট সিম্বলটা কী হবে? পিএন জাংশনের সার্কিট সিম্বলটা হচ্ছে এরকম। ধরো এটা একটা তার, ঠিক আছে, এই সাইডটা কি, এই যে জাংশন, এই পয়েন্টটা হচ্ছে পি টাইপ, পি সাইড জাংশন, আর এটা হচ্ছে এন সাইডের জাংশন, ঠিক আছে। পি সাইড মানে কি পজিটিভ দিকটা, যেটা ক্যাথোড, এটা ক্যাথোড বলতে পারি, আর এটা অ্যানোড। পি সাইডে কি পজিটিভলি চার্জ হোলস থাকে, আর এন সাইডে নেগেটিভলি চার্জ ইলেকট্রন থাকে। তাহলে এন সাইড হচ্ছে অ্যানোড, আর এই দুটো হচ্ছে পি সাইড হচ্ছে ক্যাথোড। এটা হচ্ছে সার্কিট সিম্বল। তাহলে এর সাথে একটা ব্যাটারি লাগাতে হবে, ব্যাটারি লাগিয়ে দিলে এর মধ্যে কারেন্ট ফ্লো করবে, এবং সেটাকে আমরা যদি অন্য কোনো কাজে লাগাতে চাই তার সঙ্গে আরও সার্কিট বাড়াতে হবে, এইভাবে এটাকে কাজে লাগানো হবে আর কি। এটা অ্যাকচুয়ালি সার্কিট সিম্বল। সার্কিটের মধ্যে একটা ডায়োডকে এইভাবে লাগানো হয়। আচ্ছা, এরপর আমরা দেখব ওয়ার্কিং হবে পিএন জাংশন। এটা পিএন জাংশন কিভাবে কাজ করে। আচ্ছা, পিএন জাংশনকে দুরকমভাবে লাগানো যায়। কীরকম না, এই যে বললাম একটা হচ্ছে পি সাইড একটা এন সাইড, তো পি সাইড একটা এন সাইড। তাহলে আমরা পি সাইডটাকে যদি ব্যাটারির, এটা ব্যাটারির পজিটিভ টার্মিনাল, যেটা বড় লাইন দেওয়া হয়, যেটা হচ্ছে ব্যাটারির পজিটিভ দিক, যদি পজিটিভ দিকে লাগাই এবং এন সাইডটাকে যদি নেগেটিভ দিকে লাগানো হয়, তাহলে এটাকে আমরা কি বলছি? ফরওয়ার্ড বায়াসিং। ফরওয়ার্ড বায়াসিং, ফরওয়ার্ড বায়াসিং। এইভাবে একটা সার্কিটের মধ্যে একটা ব্যাটারি দিয়ে এইভাবে লাগাতে পারি ডায়োডটাকে। আর একটা কি হয়, জাস্ট এর উল্টোটা, যদি ব্যাটারিটাকে এইভাবে উল্টে দেওয়া হয়, মানে কি পি সাইডটাকে নেগেটিভের সঙ্গে লাগিয়ে দিলাম ব্যাটারি, আর এন সাইডটাকে ব্যাটারি পজিটিভের সাথে লাগিয়ে দিলাম, মানে উল্টো করে দিলাম। প্লাসের সাথে মাইনাস লাগিয়ে দিলাম, মাইনাসের সাথে প্লাস লাগিয়ে দিলাম। তাহলে কি হবে? এটা রিভার্স বায়াসিং। তাহলে আমরা একটা পিএন জাংশনকে একটা ব্যাটারির সাথে বা একটা সার্কিটের মধ্যে দুভাবে লাগাতে পারি। একটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসিং করতে পারি। ফরওয়ার্ড বায়াসিং মানে কি প্লাসের সাথে প্লাস, প্লাসের সাথে প্লাস, মাইনাসের সাথে মাইনাস। আর রিভার্স বায়াসিং মানে কি প্লাসের সাথে মাইনাস, মাইনাসের সাথে প্লাস। এভাবে দুভাবে আমরা একটা ব্যাটারির সাথে সাহায্যে একটা সার্কিটের মধ্যে পিএন জাংশনটাকে এইভাবে কানেক্ট করতে পারি। এরপর আমরা দেখবো এই দুভাবে লাগানোর ফলে পিএন জাংশনের কাজ কিভাবে করে, এর প্রভাবটা কি, এবং কেনই বা দুভাবে লাগাচ্ছি, তার আমরা কি এর থেকে আমরা কি সুবিধা পাচ্ছি সেটা আমাদেরকে দেখতে হবে। কেন এইভাবেই বা লাগানো হয় পিএন জাংশন। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা কি করব, ফরওয়ার্ড বায়াসিংটা দেখব। ফরওয়ার্ড বায়াসিং, ফরওয়ার্ড বায়াসিং কি হবে, প্লাসের সাথে প্লাস, মাইনাসের সাথে মাইনাস। তাহলে এটা যদি একটা পিএন জাংশন হয়, সার্কিট সিম্বল করছি না এখানে, জাস্ট এমনি সিম্বলটা করছি। এটা ডিপ্রেশন রিজিয়ন, এটা পি সাইড, এটা এন সাইড। পি সাইডকে ব্যাটারি তাহলে পজিটিভের দিকে লাগাতে হবে, আর এন সাইডকে ব্যাটারি নেগেটিভের দিকে লাগাতে হবে। প্লাস মাইনাস ব্যাটারির যদি লাগানো হয়, তাহলে আমরা কি দেখব না, এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসিং। এর ফলে আর এটাকে আমরা কি বলছি, ব্যাটারির পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে ভি, বা ইলেকট্রোমোটিভ ফোর্স ইএমএফ হচ্ছে ভি। আর এই যে পিএন জাংশনটা আছে, এই পিএন জাংশনটার ব্যারিয়ার পোটেনশিয়াল হচ্ছে ভিবি। ভিবি হচ্ছে
পিএন জাংশনটার ব্যারিয়ার পোটেনশিয়াল। আচ্ছা, এর ফলে কি হবে না, এই দিকটা যেহেতু এন সাইড, তাহলে এইদিকে কি চার্জ থাকবে, এদিকে প্লাস চার্জ থাকবে, প্লাস চার্জের রিজিয়ন তৈরি হবে একটা, আর এদিকে মাইনাস চার্জের রিজিয়ন তৈরি হবে। উল্টো এন সাইড হচ্ছে প্লাস চার্জের রিজিয়ন তৈরি হবে, আর পি সাইড হচ্ছে মাইনাস চার্জের বা নেগেটিভ চার্জের রিজিয়নটা তৈরি হবে। তাহলে আর আমরা কি জানি, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে হয়? ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হয় প্লাস চার্জ থেকে মাইনাস চার্জের দিকে। তাহলে এইদিকে প্লাস চার্জ, এদিকে মাইনাস চার্জ, তাহলে এইদিকে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে হবে? এদিকে। তাহলে যে ভিবি ব্যারিয়ার পোটেনশিয়ালটা, এই ব্যারিয়ার পোটেনশিয়ালটার ডিরেকশন কোন দিকে হচ্ছে? রাইট টু লেফট সাইড, মানে ওই দিক থেকে এই দিকে, এন সাইড থেকে পি সাইডের দিকে। আর এই যে আমি ব্যাটারিটা লাগিয়েছি, এই ব্যাটারিটা কি প্লাস চার্জটা এইদিকে আছে, তার মানে কি এই দিকটা হচ্ছে প্লাস আর এই দিকটা হচ্ছে মাইনাস। তাহলে এই ব্যাটারিটার ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন বা পোটেনশিয়াল ডিফারেন্সের পোটেনশিয়াল যে তৈরি হয়েছে সেটার ডিরেকশন কোন দিকে হবে? এই দিকে, জাস্ট এর অপোজিট। কারণ এই দিকটা প্লাস, ব্যাটারির এই দিকটা প্লাস তো, আর এই দিকটার মাইনাস, তাহলে ব্যাটারিটার যে পোটেনশিয়াল ডিফারেন্সটা আছে তার ডিরেকশন হবে এই দিকে। আর যে এই পিএন জাংশনটা আছে তার ব্যারিয়ার পোটেনশিয়ালের ডিরেকশন কোন দিকে হবে? রাইট টু লেফট সাইড। আর ব্যাটারিটার যেটা হবে সেটা হচ্ছে লেফট টু রাইট সাইড, তার মানে দুটো হচ্ছে অপোজিট ডিরেকশনে আছে। তাহলে এই যে পিএন জাংশনের দুটো টার্মিনাল, এই দুটো টার্মিনালের মধ্যে এফেক্টিভ পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে? আর আমরা কি জানি, এই দুটো ডিফারেন্স হবে এফেক্টিভ পোটেনশিয়াল ডিফারেন্স, কারণ একটা দুটো একে অপরের দিকে মানে অপোজিট ডিরেকশনে আছে। আর আমরা জানি ব্যাটারি পোটেনশিয়াল ডিফারেন্স গ্রেটার দ্যান ভিভি হবে অবশ্যই, কারণ ভিভি ইজ ইকুয়াল টু কি, সিলিকনের ক্ষেত্রে 0.7 আর জার্মেনিয়ার ক্ষেত্রে 0.3। আর যে ব্যাটারিটা লাগাই আমরা সেটা মিনিমাম, আমাদের যে পেন্সিল ব্যাটারিগুলো হয় সেটা 1.5 ভোল্ট থেকে শুরু হয়। তাহলে ভি ইজ গ্রেটার দ্যান ভিভি। তাহলে এই দুটো টার্মিনালের মধ্যে এফেক্টিভ পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে? এদের দুটোর ডিফারেন্স ভি মাইনাস ভিভি, এটা কি এফেক্টিভ পোটেনশিয়াল ডিফারেন্স। তার মানে এখানে এফেক্টিভ পোটেনশিয়াল ডিফারেন্সটা হবে ভি মাইনাস ভিভি বা ভিভি মাইনাস ভিও বলতে পারি। এফেক্টিভ যেটা হবে আর কি, এখানে যদি বেশি হয় তাহলে মাইনাস হবে, যেটা মানে এদের দুজনে অ্যাকচুয়ালি ডিফারেন্সটা যেটা হবে আর কি। মানে এটা ভি গ্রেটার দ্যান ভিভি নাও বলতে পারি যদি আমি ব্যাটারিটা যদি কম পোটেনশিয়াল ডিফারেন্স যদি লাগাই এর মধ্যে, মানে 0.2 বা 0.7 থেকে যদি কম ব্যাটারি তো পাওয়া যায়, এই ঘড়ির ব্যাটারিগুলো যেগুলো হয়, যেগুলো ওই ছোটো ছোটো ব্যাটারিগুলো, সেগুলো তো পোটেনশিয়াল ডিফারেন্স আরও কম হয়, সেটাকেও লাগাতে পারি। আমার যেমন রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী আমি এখানে লাগাবো। যদি এখানে ভিভি এটা গ্রেটার লেস দ্যান হয়, ভি লেস দ্যান ভিভি, তাহলে এটা কত হবে ডিফারেন্সটা? ভিভি মাইনাস ভি, এটাও বলতে পারি। যেমন আমার রিকোয়ারমেন্ট হবে সার্কিটে সেরকম আমি লাগাবো। তাহলে এখানে এফেক্টিভ পোটেনশিয়াল ডিফারেন্স ইনিশিয়ালি কত ছিল? যখন ব্যাটারি লাগানো হয়নি তখন এই যে টার্মিনালটা, এই যে জাংশনটা পিএন জাংশনের মাঝখানে পোটেনশিয়াল ডিফারেন্স ছিল বা ব্যারিয়ার পোটেনশিয়াল ছিল ভিবি। আর এখন ব্যাটারিটা লাগানোর ফলে এফেক্টিভ পোটেনশিয়াল ডিফারেন্স কত হয়ে গেছে? ভিবি মাইনাস ভি। তার মানে কি পোটেনশিয়াল ডিফারেন্সটা কমে গেছে। আচ্ছা, এখন তাহলে এর মধ্যে এখন এনার্জিটা কি হবে? কমবে না বাড়বে? নিশ্চয়ই কমে যাবে, কারণ আগে ইনিশিয়ালি কি ছিল? ই ইন্টু ভিভি এনার্জি ছিল, এই যে ব্যারিয়ার পোটেনশিয়াল এনার্জি। তাহলে এখন কত হয়েছে? ই ইন্টু ভিবি মাইনাস ভি। তাহলে এখন কি হয়েছে? এটা কমে গেছে, কারণ এটা এর সঙ্গে ভি মাইনাস হয়ে গেছে, তাহলে এর মধ্যে এনার্জিটা কমে গেল। তাহলে এনার্জি যদি কমে যায়, এখানে যে হোলসগুলো ছিল বা এখানে যে ইলেকট্রনগুলো ছিল তাদের এই যে রিজিয়নটা, এই রিজিয়নটাকে ক্রস করতে সুবিধা হবে অবশ্যই। আর যদি এটা যেহেতু কমে যাচ্ছে, তার মানে এই রিজিয়নটা অনেকটা তখন ছোট হয়ে যাবে। এই যে মাঝখানে যে বক্স রিজিয়নটা তখন আরও ছোট হয়ে যাবে গ্যাপটা। এই যে পোটেনশিয়াল ডিফারেন্স এটা অ্যাকচুয়ালি গ্যাপের উপর ডিপেন্ড করে, যে গ্যাপটা যত বড় হবে পোটেনশিয়াল ডিফারেন্সটা তত বেশি হবে, আর যত গ্যাপটা কম হবে তত পোটেনশিয়াল ডিফারেন্সটা কম হবে। তার মানে এদের মধ্যে এনার্জিটা, এই যে বক্সটার মধ্যে এনার্জিটা অনেক কম হয়ে যাবে। তাহলে এনার্জিটা যদি কম, মানে বাধাটা অনেক কম হয়ে গেল। তাহলে যদি এখন বাধাটা অনেক কম হয়, তাহলে হোলস বা ইলেকট্রনগুলো এখন ওই রিজিয়নটাকে ক্রস করতে অনেক বেশি সুবিধা হবে। তাহলে যদি সুবিধা হয় তাহলে এরা একটা রিজিয়ন পি সাইড থেকে এন সাইডে বা এন সাইড থেকে পি সাইডে আসতে পারবে। তার মানে কি চার্জ ক্যারি করা অনেকটা ইজি হবে। এর ফলে কি হবে? ইজিলি কারেন্ট ফ্লো করতে পারবে। তার মানে কি ফরওয়ার্ড বায়াসিং এর ক্ষেত্রে কারেন্ট ইজিলি ফ্লো করতে পারে।
ঠিক আছে, এইগুলো এখানে দেওয়া আছে। দ্য মেজরিটি চার্জ ক্যারিয়ার্স হোল ফ্রম পি সাইড অ্যান্ড ইলেকট্রনস ফ্রম এন সাইড বিগিন টু ফ্লো টুয়ার্ডস দ্য জাংশন, জাংশনের দিকে ইজিলি ফ্লো করতে পারবে। আর এই যে ডিক্রিশন, এই লেয়ারটা বা এই উইথটা, এই যে বেধটা মাঝখানের বক্সের যে রিজিয়নটার মধ্যে ওই ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে সেটা এখন অনেক কমে যাবে, কারণ এদের মধ্যে এনার্জিটা অনেক কমে গেছে। এনার্জিটা কমে যাওয়ার ফলে এই রিজিয়নটা অনেক কাছে চলে আসবে, মানে এই যে বাধাটা অনেকটা কমে যাবে তখন, গ্যাপটা মাঝখানে, তার ফলে ইজিলি ইলেকট্রন বা হোলগুলো ক্রস করতে পারবে। আচ্ছা, এই যেটা বলছিলাম, এই যে কম বা বেশি ভি, এখন আস্তে আস্তে আমি কি করব, জিরো থেকে এই যে ভোল্টেজটা, ব্যাটারি ভোল্টেজটাকে আমরা বাড়াতে পারি। তো বাড়াতে বাড়াতে যখন গ্রেটার দেন ভিবি হয়ে যাবে, যখন ভি গ্রেটার দেন ভিবি হয়ে যাবে, তখন কি হবে, এই যে ইলেকট্রন বা হোলসগুলো কি হবে, এরা এনার্জি কত পেয়ে যাবে, ভিভির থেকে বেশি এনার্জি পেয়ে যাবে। ভিভির থেকে বেশি এনার্জি পেয়ে গেলেই তখন তারা এই রিজিয়নটাকে ক্রস করতে পারবে, আর যখনই ক্রস করতে পারবে তখনই ইজিলি এরা ফ্লো করতে পারছে নিশ্চয়ই, তার জন্য ক্রস করতে পারছে। ক্রস করতে পারলেই এরা চার্জ ক্যারি করবে, আর চার্জ ক্যারি করলেই তখন আমরা কারেন্ট পাবো, যেটা হচ্ছে মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে। এটা ডিফিউশন কারেন্ট অবশ্যই। আচ্ছা, এই অ্যাপ্লাইড ভোল্টেজটা যত আস্তে আস্তে বাড়াতে থাকবো, তত বেশি সংখ্যক ইলেকট্রন বেশি বেশি করে এনার্জি পাবে, যত বেশি এনার্জি পাবে ওরা ইজিলি ওই রিজিয়নটায় ক্রস করতে পারবে। তাহলে তখন আমরা অনেক ইজিলি অনেক কারেন্টটা অনেক ইনক্রিজ করবে, তখন সেই ইনক্রিজটা কিন্তু মানে হেভি ইনক্রিজ করবে। সেই গ্রাফটার পরে আসছি আমরা একটু পরে। আচ্ছা, এটা গেল ফরওয়ার্ড বায়াসিং। এরপর দেখবো কি রিভার্স বায়াসিং। রিভার্স বায়াসিং এর ক্ষেত্রে কি হয়, ব্যাটারিটাকে জাস্ট অপোজিট দিকে লাগাবো, রিভার্স বায়াসিং। রিভার্স বায়াসিং কি হবে, এটা একটা পিএন জাংশন, পি সাইড, এইটা পি সাইড, এদিকটা এন সাইড। তাহলে পি সাইডটা হচ্ছে পজিটিভ, ব্যাটারি নেগেটিভের সঙ্গে লাগাবো জাস্ট অপোজিটটা, আর এন সাইডের সঙ্গে ব্যাটারির পজিটিভটা লাগাবো, প্লাস মাইনাস। এটা হচ্ছে ভি পোটেনশিয়াল। আচ্ছা, এর মাঝখানে কি পোটেনশিয়াল ব্যারিয়ারটা হচ্ছে কত, ভিবি। ভিবি এর ডিরেকশন কোন দিকে হবে, তাহলে এইদিকে হচ্ছে প্লাস রিজিয়ন তৈরি হবে চার্জের, আর এদিকে মাইনাস রিজিয়ন তৈরি হবে। তাহলে ভিবি এর ডিরেকশন হচ্ছে রাইট টু লেফট সাইড, রাইট টু লেফট সাইড। আর যে ব্যাটারিটা লাগিয়েছি তার এই দিকটা পজিটিভ, এই দিকটা নেগেটিভ, মানে ব্যাটারিটার যে পোটেনশিয়ালটা তার যে ডিরেকশনটা কোন দিকে হবে, লেফট টু রাইট সাইড। আচ্ছা, সরি লেফট টু রাইট সাইড কেন হবে, রাইট টু লেফট সাইড হবে, কারণ এই দিকটা হচ্ছে পজিটিভ ব্যাটারি এই দিকটা প্লাস, মানে এই যে পয়েন্ট হচ্ছে প্লাস পয়েন্ট, আর এটা হচ্ছে মাইনাস পয়েন্ট, মানে প্লাস থেকে মাইনাসের দিকে, মানে এই দিকে। তাহলে ব্যারিয়ার পোটেনশিয়ালের ডিরেকশনও রাইট টু লেফট সাইড, এবং যে ব্যাটারিটা লাগিয়েছি তার পোটেনশিয়াল ডিফারেন্সের ডিরেকশনও হচ্ছে রাইট টু লেফট সাইড, তার মানে দুটো হচ্ছে একই দিকে। তাহলে এখানে এই যে জাংশনটা তৈরি হয়েছে, এই জাংশনটার মধ্যে এফেক্টিভ পোটেনশিয়াল ডিফারেন্স এখন কত হবে, দুটো যেহেতু একই ডিরেকশনে আছে তাহলে এটা সাম আপ হয়ে যাবে। তাহলে এফেক্টিভ পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য টু জাংশন, এন টাইপ অ্যান্ড পি টাইপ দুটো জাংশনের মধ্যে এখন এফেক্টিভ পোটেনশিয়াল ডিফারেন্স কি হয়ে যাবে, সাম আপ হয়ে যাবে, ভি প্লাস ভিবি। তাহলে ভি প্লাস ভিবি। আচ্ছা, তাহলে ইনিশিয়ালি কত ছিল, ভিবি ছিল, এখন কত হয়েছে, বেড়ে ভি প্লাস ভিবি হয়ে গেছে। তার মানে এই দুটো জাংশনের মাঝখানে কি হয়েছে, এফেক্টিভ পোটেনশিয়াল ডিফারেন্সটা বেড়ে গেছে। তাহলে ইনিশিয়ালি এনার্জি কত ছিল, ই ইন্টু ভিবি ছিল, এখন কত হয়েছে, ই ইন্টু ভি প্লাস ভিবি। তাহলে এখন কি হয়েছে, এই যে ব্যারিয়ারটা, এই ব্যারিয়ারটার মধ্যে এনার্জিটা অনেক বেশি হয়ে গেছে, তার মানে এই গ্যাপটা এখন আরও বেড়ে যাবে। এনার্জি বেশি হয়ে গেছে মানে বাধাটা অনেক বেশি হয়ে গেছে মাঝখানেতে, তার মানে এদিকের হোলস বা এদিকের ইলেকট্রনগুলো মাঝখানটা ক্রস করতে অনেক বেশি অসুবিধা হবে, কারণ অনেকটা বাধা এখন বেড়ে গেছে। আগে যা এনার্জি ছিল তার তুলনায় এই মাঝখানে এনার্জি, ইলেকট্রিক ফিল্ডের এনার্জি এখন অনেক বেড়ে গেছে ব্যাটারিটা লাগিয়ে দেওয়ার ফলে উল্টো দিকে। তার ফলে কী হয়েছে, মাঝখানে বাধাটা অনেক বেড়ে গেছে, এনার্জি অনেক বেড়ে যাওয়ার ফলে তার ফলে ইলেকট্রন বা হোলসগুলো অত সহজে এই রিজিয়নটাকে আর ক্রস করতে পারবে না। আমি যদি ভোল্টেজ বাড়াতেও থাকি তাহলে কিন্তু ইনিশিয়ালি কোনো
কারেন্ট কিন্তু দেখতে পাবো না। তার ফলে পরেতে দেখতে পাবো যে একটা অনেকটা যখন ভোল্টেজটা এভাবে বাড়াতে বাড়াতে একটা অনেক উপরে চলে যাব, সেইখানে কি হবে, এই রিজিয়নটা টোটালি পুরোপুরি ব্রেকডাউন হয়ে যাবে। ব্রেকডাউন হয়ে গিয়ে তখন কি হবে, তখন এর মাঝখানে আর কোনো বাধাই থাকবে না, তখন চার্জগুলো তখন মানে ইজিলি ফ্লো করবে। সেটার কারণটা হচ্ছে কিন্তু একটা হায়ার লেভেলের, সেটা আমাদের এখানে এখন নেই, সেটা কোয়ান্টাম মেকানিক্স থেকে বুঝতে হবে, সেটা কিন্তু এখানে নেই। সেটা হচ্ছে সেইখানে সেই যে কন্ডিশনটা, সেটা হচ্ছে অ্যাভালাঞ্চে ব্রেকডাউন বা আর একটা জেনার ব্রেকডাউন বলা হয়। দুটোভাবে ব্রেকডাউন হতে পারে। সেখান থেকে আমাদের জেনার ডায়োড শুরু হচ্ছে। কিভাবে জেনার ডায়োড আসছে, তাহলে যখন একটা পিএন জাংশনকে আমরা রিভার্স বায়াসিংয়ে লাগাচ্ছি, তাহলে কি দেখতে পাচ্ছি, এর মাঝখানে যে এফেক্টিভ পোটেনশিয়াল ডিফারেন্সটা বেড়ে যাচ্ছে, যার ফলে এখানে এনার্জি অনেক বেশি হয়ে যাচ্ছে। এনার্জি অনেক বেশি হয়ে যাওয়ার জন্য এই মাঝখানে বাধাটা অনেক বেশি হয়ে যাচ্ছে, ফলে এন সাইড বা পি সাইড থেকে ইলেকট্রন বা হোলগুলো অত ইজিলি ওই বাধাটাকে অতিক্রম করে এক সাইড থেকে অন্য সাইডে যেতে পারছে না, যার ফলে আমরা ইনিশিয়ালি প্রথমের দিকে কোনো কারেন্টই দেখতে পাবো না, এবং যেটা পাবো সেটা খুবই কম, নগণ্য পরিমাণে কারেন্ট পাবো, মানে খুব অল্প, যেটা হচ্ছে ড্রিফট কারেন্ট যেটাকে বলা হয়। কারণ এদিক থেকে কাছাকাছি গিয়ে সরিয়ে চলে আসবে, আবার এখানে এসে এটা ঠেলে ওইদিকে সরিয়ে দেবে। এর ফলে অল্প পরিমাণ কারেন্ট পাবো, কিন্তু এই রিজিয়নটাকে ক্রস করতে পারবে না। কিন্তু যদি আমি এখানে পোটেনশিয়ালটাকে যদি আস্তে আস্তে বাড়াতে বাড়াতে মানে অনেক পরিমাণে যদি বাড়িয়ে দিই, তাহলে কি হবে, এই একটা সময় আসবে যখন কি হবে না, এই মাঝখানে ব্যারিয়ারটা টোটালি ভেঙে যাবে, যেটাকে আমরা ব্রেকডাউন বলি, অ্যাভালাঞ্চে ব্রেকডাউন বা জেনার ব্রেকডাউন। তখন একটা হাই লেভেলের কারেন্ট কিন্তু পাবো। তখন ভোল্টেজটাকে খুব অল্প পরিমাণেও যদি পরিবর্তন করা হয়, একটু যদি বাড়ানো হয় 0.5 থেকে 0.55 যদি 51ও যদি করা হয়, তাহলে এখানে কারেন্টটা কিন্তু এখান থেকে এতটা উপরে গ্রাফে দেখতে পাবো আমরা, ওই ভ্যালুতে উঠে যাবে। কারণ সেই মুহূর্তে এই মাঝখানে ব্যারিয়ারটা টোটালি ভেঙে যাবে। মানে বাঁধ ভেঙে গেলে কি হয়, নদীর জল যেমন হড়হড় করে নিচে নামতে শুরু করে দেয়, সেই রকম জিনিসটা, এই বাঁধটা ভেঙে যাবে, যার ফলে ইলেকট্রন বা হোলগুলো ইজিলি এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতে পারে, পি থেকে এন সাইডে বা এন থেকে পি সাইডে। সেই কন্ডিশনটাকে আমরা বলছি ব্রেকডাউন। দুটো টাইপের ব্রেকডাউন হয়, একটা হচ্ছে অ্যাভালাঞ্চে ব্রেকডাউন আর একটা জেনার ব্রেকডাউন। আমাদের জেনার ব্রেকডাউন এরপরে আছে জেনার ডায়োড। ওই জেনার ব্রেকডাউনের ফলে জেনার ডায়োড আর কিছুই নয়, একটা পিএন জাংশন ডায়োড, যেটা রিভার্স বায়াসিংয়ে কাজ করে। কখন কাজ করবে, যখন এই মাঝখানে ব্যারিয়ার পোটেনশিয়ালটা টোটালি ভেঙে যায়, ব্রেকডাউন করে যায়, সেটাকে আমরা জেনার ব্রেকডাউন বলি। এবং সেই যে জাংশনটা তৈরি হয়, সেটাকে আমরা জেনার ডায়োড বলা হয়, জেনার ডায়োড। সেই জেনার ডায়োডটা আমরা পরে করব। এখন আপাতত তাহলে এখানে পিএন জাংশন কিভাবে কাজ করে সেটা বোঝা গেল। আচ্ছা, এরপরে আমাদের ভিআই ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে পিএন জাংশনে। পিআই ক্যারেক্টারিস্টিক্স মানে কি, ভোল্টেজ ভার্সেস কারেন্টের গ্রাফ। ভিআই ক্যারেক্টারিস্টিক্স, ভোল্টেজ ভার্সেস কারেন্ট গ্রাফ। আচ্ছা, ভোল্টেজ ভার্সেস কারেন্টের গ্রাফ জেনার ডায়োড, পিএন জাংশনের ক্ষেত্রে একটা ফরওয়ার্ড বায়াসিংয়ের জন্য
আর একটা রিভার্স বায়াসিংয়ের জন্য। তাহলে ফরওয়ার্ড বায়াসিংয়ের জন্য কীরকম পাবো? সমস্যা হচ্ছে কেন? আচ্ছা, ফরওয়ার্ড বায়াসিংয়ের ক্ষেত্রে যে গ্রাফটা আমরা পাই সেই গ্রাফটা হচ্ছে এরকম, ভোল্টেজ ভার্সেস কারেন্ট। আচ্ছা, এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে ভোল্টেজ আর ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে কারেন্ট। ভোল্টেজ বাড়াবো, ভোল্টেজ বাড়ানোর ফলে কীরকম কারেন্ট পাবো সেটা আমাদেরকে দেখতে হবে। তো গ্রাফটা যেমন পাই সেটা হচ্ছে এইরকম, গ্রাফটা অনেকটা এরকম 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 ধরনের। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে এই পয়েন্টটা, এখান থেকে এই পয়েন্টটা পর্যন্ত আমি ভোল্টেজ কিন্তু বাড়িয়েছি, 0 থেকে এতটা পর্যন্ত ভোল্টেজ বাড়ানোর ফলেও কিন্তু কোনো কারেন্ট পাইনি, 0 ছিল। আর যেখান থেকে কারেন্টটা শুরু হচ্ছে, এই যে ভোল্টেজটা, এটা হচ্ছে ভিবি, এই ভ্যালুটা হচ্ছে ভিবি। কারণ কি, ওই ভিবি কারণ ভিবিতে আসার পরেই ভোল্টেজটা যখন ব্যাটারি ভোল্টেজ যখন ভিবি হচ্ছে, তখনই শুধুমাত্র ইলেকট্রন বা হোলগুলো এনার্জি ই ইন্টু ভিবি পাচ্ছে, যেটা হচ্ছে ব্যারিয়ার পোটেনশিয়ালটার ডিফারেন্সটার সাথে সমান। তখনই শুধুমাত্র তারা এন সাইড থেকে পি সাইডে যেতে পারছে এবং তখনই কারেন্টটা পাচ্ছি, কারণ সেই জায়গা থেকে কারেন্টটা শুরু হচ্ছে গ্রাফটা। এখানে বোঝা গেল এই ব্যাপারটা? কারণ তার আগে 0 থেকে ভিবি পর্যন্ত ইলেকট্রনগুলো এনার্জি ভিবির থেকে কম ছিল, সেই কারণে তারা এন সাইড থেকে পি সাইডে বা পি সাইড থেকে এন সাইডে হোলসগুলো যেতে পারেনি, যে কারণে তখন আমরা এই পজিশন এই রিজিয়নটাতে আমরা কোনো কারেন্ট পাইনি। এরপরে কি দেখা যাচ্ছে, ভিবিতে যখন পৌঁছে গেলাম তখন তাদের এনার্জিটা ওই ব্যারিয়ার পোটেনশিয়াল এনার্জির সাথে যে গ্যাপটার সাথে সমান হলো এবং তারা তখন এন থেকে পি সাইডে বা পি থেকে এন সাইডে আসতে পারছে, তখনই চার্জ ক্যারি করতে পারছে, তখনই কারেন্ট পাচ্ছি। তখন সেই পজিশন থেকে কারেন্ট কিন্তু পেতে শুরু করছি গ্রাফেতে। এরপর কি দেখতে পাচ্ছি, আস্তে আস্তে যত ভোল্টেজ বাড়াচ্ছি তত কারেন্ট কিন্তু মানে হাই রেটে বাড়তে শুরু করছে। একটু এখান থেকে এইখানে ভোল্টেজটা বাড়ানোর ফলে এখান থেকে এতটা পর্যন্ত কারেন্ট কিন্তু বেড়ে যাচ্ছে, মানে ভোল্টেজ অল্প বাড়ানোর ফলেও কিন্তু কারেন্ট বেশি মাত্রায় পাচ্ছি। এটা হলো ফরওয়ার্ড বায়াসিংয়ের গ্রাফটা। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, যে জাংশন ডায়োডটা ছিল সেটার যে রেজিস্ট্যান্স, মানে কি কারেন্ট প্রথমে পাচ্ছিলাম না, তখন কি রেজিস্ট্যান্সটা অনেক হাই ছিল, তার জন্য কারেন্ট দিতে পারছে না। রেজিস্ট্যান্স মানে কি, এখানে বাধা। তারপরে বাধাটা যখন অতিক্রম করতে পারলো ইলেকট্রনগুলো, তখন রেজিস্ট্যান্সটা কমে যাওয়ার ফলে তারা চার্জ ক্যারি করতে পারার পরে কারেন্টটা পেলাম। এই কতগুলো পয়েন্ট এখানে দেওয়া আছে। এটা হলো ফরওয়ার্ড বায়াসিংয়ের গ্রাফ। আচ্ছা, এরপরে রিভার্স বায়াসিংয়ের গ্রাফটা কীরকম হবে? সরি, রিভার্স বায়াসিংয়ে উল্টো দিকে হবে, থার্ড কোয়াড্রেন্টে। কেন থার্ড কোয়াড্রেন্টে হবে? তার মানে এটা কি, নেগেটিভ এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে নেগেটিভ ওয়াই অ্যাক্সিস। কারণ কি, রিভার্স মানে কি, ব্যাটারিটাকে উল্টো দিকে লাগিয়েছিলাম, নেগেটিভের সাথে পজিটিভ, পজিটিভের সাথে নেগেটিভ লাগিয়েছিলাম। তার মানে কি, ভোল্টেজটা যেদিকে বাড়াচ্ছি নেগেটিভ দিকে বাড়াতে হবে আমাকে, 0 থেকে -1, -2, -3 এভাবে আমাকে আস্তে আস্তে বাড়িয়ে যেতে হবে। কারণ ভোল্টেজটা অ্যাকচুয়ালি বাড়াচ্ছি কিন্তু সাইনটা অপোজিট। কারণ কি না, রিভার্স বায়াসিং, তার জন্য নেগেটিভের সঙ্গে পজিটিভ লাগিয়েছিলাম, পজিটিভের সঙ্গে নেগেটিভ লাগিয়েছিলাম, তার জন্য এটা থার্ড কোয়াড্রেন্টে আসছে। তাহলে তার কোরেসপন্ডিং যে কারেন্টটা পাবো সেটাও নেগেটিভ দিকেই বাড়বে, ধরে নিতে পারি। আচ্ছা, এখানে যে গ্রাফটা দেখতে পাওয়া যায়, কীরকম গ্রাফটা, এরকম। তাহলে কি দেখা যাচ্ছে, এখানে 0 থেকে আস্তে আস্তে কারেন্টটা কিন্তু এই পজিশন পর্যন্ত কনস্ট্যান্ট আছে। আমি ভোল্টেজটা আস্তে আস্তে নেগেটিভ দিয়ে বাড়িয়ে যাচ্ছি, 1, 2, 3, 4, 5 এরকম আস্তে আস্তে কিন্তু ভোল্টেজটাকে নেগেটিভ অ্যাক্সিস দিকে বাড়িয়ে যাচ্ছি। ভোল্ট, এটা হচ্ছে কারেন্ট, ভোল্টেজটাকে আমি নেগেটিভ অ্যাক্সিস বরাবর আস্তে আস্তে বাড়িয়ে যাচ্ছি, কিন্তু এই যে 5 ভোল্ট পর্যন্ত দেখতে পাচ্ছি কারেন্টটা কিন্তু কনস্ট্যান্টই আছে, এই এতটা পর্যন্ত কারেন্ট, এই এটাকে কনস্ট্যান্ট, এই কারেন্টের ভ্যালু কত, এত।
এতটা পর্যন্ত হচ্ছে কারেন্টের ভ্যালু। তার 0 থেকে 5 ভোল্ট পর্যন্ত কারেন্ট দেখতে হচ্ছে কনস্ট্যান্টই আছে, কোনো বাড়ছেও না কমছেও না, কিছু হচ্ছে না। কিন্তু আস্তে আস্তে তখন এই যে পজিশন 5-এর পরে যে এই জায়গাতে এসে কারেন্টটা কিন্তু র্যাপিডলি ইনক্রিজ করে গেল নেগেটিভ দিকে, মানে কারেন্টটা বেড়েছে কিন্তু নেগেটিভ অ্যাক্সিস বরাবর, কারণ ভোল্টেজটা নেগেটিভ দিয়েছি তার জন্য কারেন্টটাকে আমরা নেগেটিভই ধরছি এখানে। এই জায়গাতে এসে কিন্তু কারেন্টটা র্যাপিডলি ইনক্রিজ করে গেল, তার মানে কি 0 থেকে 5 পর্যন্ত কারেন্ট জাস্ট কনস্ট্যান্ট আছে, বাড়েওনি কমেওনি, কিছু হয়নি। এই যে জায়গাতে এসে কারেন্টটা বেড়ে গেল, এই জায়গাতে কি হয়েছে, ওই যে মাঝখানে ব্যারিয়ারটা সেটা ভেঙে গেছে। নদীর যেমন বাঁধ ভেঙে যায়, বাঁধ ভেঙে গেলে যেমন জল ছুটতে শুরু করে, সেরকম এই জায়গাতে এসে মাঝখানে ব্যারিয়ারটা ভেঙে গেছে এবং তখন একটা হিউজ অ্যামাউন্টের কারেন্ট আমরা, এই এতটা পরিমাণ কারেন্ট আমরা সেই জায়গাতে পেয়ে যাচ্ছি। এটাকে বলা হয় অ্যাভালাঞ্চে ব্রেকডাউন বা জেনারেল ব্রেকডাউন। ওই জায়গাতে এসে ভেঙে গেছে, ব্রেকডাউন রিজিয়ন এটাকে বলা হয়। হলো এবং এই যে ভোল্টেজটা, যে ভোল্টেজে এসে যে ওই ডায়োডটা বা জাংশনটা ব্রেকডাউন করলো, ভেঙে গেল, সেই ভোল্টেজটাকে, সেই ভোল্টেজের ভ্যালুটাকে কি বলা হয়, পিক ইনভার্স ভোল্টেজ বলা হয়, বা জেনারেল ব্রেকডাউন ভোল্টেজ বা পিক ইনভার্স ভোল্টেজ। তাহলে এই যে দুটো গ্রাফ পেলাম, একটা রিভার্স বায়াসিং আর একটা ফরওয়ার্ড বায়াসিং, এই দুটো গ্রাফকে যদি একসাথে একটা গ্রাফের মধ্যে যদি ড্র করা হয় তাহলে গ্রাফটা কীরকম হবে, এরকম একটা গ্রাফ দেখতে পাবো। এদিকটা হচ্ছে প্লাস এক্স, এদিকটা হচ্ছে মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াই, কারেন্ট ভার্সেস ভোল্টেজ। তাহলে এরকম একটা গ্রাফ দেখতে পাবো। এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসিং এর জন্য এই দিকটা, আর দিকটা হচ্ছে কি রিভার্স বায়াসিং এর জন্য। এরকম একটা গ্রাফ দেখতে পাওয়া যাবে। আচ্ছা, এখানে যদি একটা এরকম স্মল ট্রায়াঙ্গেল যদি ড্র করি তাহলে এটা কি হবে, এটা হচ্ছে ডেল্টা আই, আর এদিকটা হচ্ছে কি ডেল্টা ভি। এইরকম ভাবে যদি ডট ডট করে আঁকা হয় তাহলে এই যে এতটা, এটা হচ্ছে কি ডেল্টা আই, আর এখান থেকে এটা হচ্ছে ডেল্টা ভি। তাহলে এখান থেকে আমরা কি যদি করি, ডেল্টা আর ডি ইজ ইকুয়াল টু ডেল্টা ভি বাই ডেল্টা আই। আর ডিটা কি না, ডাইনামিক রেজিস্ট্যান্স অফ দ্য ডায়োড। এই যে ডায়োডটার যে ডাইনামিক রেজিস্ট্যান্স, সেটা এখান থেকে আমরা স্মল একটা ট্রায়াঙ্গেল করে গ্রাফটা থেকে বের করতে পারি, ডেল্টা ভি বাই ডেল্টা আই। কারণ আর ইজ ইকুয়াল টু কি হয়, ভি বাই আই। তাহলে এখানে আমরা স্মল ডিফারেন্স অফ দ্য ভোল্টেজ বাই স্মল ডিফারেন্স অফ দ্য, মানে কি একটা অল্প ভোল্টেজের অল্প পরিবর্তন করার জন্য কারেন্টের কতটা পরিবর্তন হয়েছে সেটা রেশিও বার করলে আমরা কি পাবো, ওই যে ডায়োডটা বা জাংশনটার আমরা ডাইনামিক রেজিস্ট্যান্স পাবো। তার মানে কি, তার যে ডাইনামিক রেজিস্ট্যান্স বলতে বোঝায় যে তার যে বাধা দিচ্ছে, ওই যে মাঝখানে যে কি বলে তার ওই ব্যারিয়ার পোটেনশিয়াল বা ব্যারিয়ার কতটা বাধা দিচ্ছে, মানে তার রেজিস্ট্যান্স কত, মাঝখানে ইলেকট্রন বা হোলসগুলোকে যেতে দিতে মানে কতটা বাধা দিচ্ছে। রেজিস্ট্যান্স বলতে এটাই তো বোঝায়, রোধ যেটাকে বলে, মানে বাধা। তো সেটা কত, এখান থেকে এই স্মল ট্রায়াঙ্গেল করে গ্রাফটা থেকে আমরা বের করতে পারি, ডাইনামিক রেজিস্ট্যান্স বলা হয়। ঠিক আছে, আজকে এতটাই থাক। এরপরের দিনে ডায়োডের, জাংশন ডায়োডের কতগুলো ব্যবহার আছে সেগুলো দেখতে হবে, তার মধ্যে অনেকগুলো সিলেবাসে নেই। ঠিক আছে।